নবম শ্রেণীর প্রিয় ছাত্ররা, আজ আমি আলোচনা করব বিখ্যাত কবি অজিত দত্ত রচিত নোঙর কবিতাটি। কবি অজিত দত্ত 1907 খ্রিস্টাব্দে ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম অতুল কুমার দত্ত এবং তার পিতা কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। কবির মৃত্যু 1979 খ্রিস্টাব্দে কলকাতায়। কবি বাংলা কাব্য আন্দোলনের অন্যতম সদস্য। রবীন্দ্র পরবর্তী বাংলা আধুনিক কবিতার প্রেক্ষাপটেই তার আবির্ভাব। তিনি যে ঢাকা থেকে বুদ্ধদেব বসুর সঙ্গে আধুনিক বাংলা কাব্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তা সর্বজন বিদিত। কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পরীক্ষায় বাংলা ও সংস্কৃতে প্রথম শ্রেণীতে প্রথম হন। তার কর্মজীবন শুরু হয় কলকাতার রিপন, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজিয়েট স্কুলে। পরবর্তীকালে চন্দননগর, বারাসাত ও প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেন। অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন 1970 খ্রিস্টাব্দে। কবির এই নোঙর কবিতাটি নেওয়া হয়েছে সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি 1970 খ্রিস্টাব্দে লেখা এবং এটি কবির শেষ কাব্যগ্রন্থ বলা যায়। নোঙর শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। জাহাজ বা নৌকা বাঁধার জন্য লোহার অঙ্কুশ বিশেষ এখানে কবি ব্যক্তিত্ব বা কবি প্রত্যয় হিসাবে চিহ্নিত। প্রথমে কবিতাটি একবার পড়ে নেওয়া যাক। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবুয়ে নৌকা চিরকাল। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। এই হলো কবিতাটি। এবার আলোচনায় আসা যাক। পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। কবি এখানে বলতে চেয়েছেন যে তিনি তার বাণিজ্য তরী নিয়ে সপ্ত সিন্ধু পারে যাত্রা করতে চান, কিন্তু সেই বাণিজ্য তরীর কাছেই নোঙরে বাঁধা আছে। তাই সারা রাত কবি শুধু দাঁড় টেনেই চলেছেন, নৌকা আর এগোয়নি। এখানে মিছে কথাটি অবশ্যই ব্যবহার করেছেন বিশেষ তাৎপর্যপূর্ণ ভাবে। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে,
এ তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। এরপরে কি বলছেন, যে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। অর্থাৎ নোঙরে বাঁধা তরী স্থির হয়ে দাঁড়িয়ে আছে, জোয়ারের জলোচ্ছ্বাস এসে তাকে প্রচণ্ডভাবে আঘাত করছে, সে আঘাত তাকে বারবার নীরবে সহ্য করতে হচ্ছে। অবশেষে প্রাণহীন হয়ে ঢেউগুলি সমুদ্রের দিকে আবার ফিরে যাচ্ছে। তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। তারপরে কি হচ্ছে, প্রবল ভাটার একটা শোষণ হচ্ছে। ভাটার শোষণ বলতে অর্থাৎ নদীতে তোমরা জানো যে জোয়ার এবং ভাটা দুটো জিনিস হয়। জোয়ারের সময় জল নদীতে ফুলে ওঠে এবং ভাটার সময় সেই জলটা আবার নেমে যায়। সেই কারণে তিনি বলছেন যে সমুদ্রের জোয়ার যখন আসে তখন প্রবল যে জলোচ্ছ্বাস সেটা আশ্রে পড়ে নদী বা সমুদ্রের তীরে। তখন জলোচ্ছ্বাসের প্রাণ স্পন্দন থাকে তীব্র এবং ভয়ঙ্কর, কিন্তু যখন ভাটা হয় তখন সে প্রবল জলোচ্ছ্বাস আর পাড়ে পৌঁছতে পারে না, তীব্রতা হারিয়ে তা প্রাণহীন হয়ে পড়ে। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। এরপরে বলেছেন, জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, অর্থাৎ তট বলতে হচ্ছে সমুদ্র বা নদীর যে তীরভূমি, এবং সেই সমুদ্র বা নদীর তীরভূমিতে কি আছে না, কবির সমুদ্র তীরে তার সমস্ত কিছুই বাণিজ্য তরীটা বাধা পড়ে আছে। বাণিজ্য তরী বলতে যে তরী বা নৌকা নিয়ে তিনি বাণিজ্য করতে বের হন। আসলে একটা কথাটা বিশেষ তাৎপর্যপূর্ণ এই কারণে যে কবি আসলে গতানুগতিক জীবনধারায় তিনি বিশ্বাসী ছিলেন না। অর্থাৎ যে সমস্ত কবিরা তৎকালীন সময়ে তার সঙ্গী ছিলেন তারা কিন্তু পাশ্চাত্য কাব্য সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা সবাই সেই স্রোতে গা ভাসিয়েছিলেন। একমাত্র কবি অজিত দত্ত সেই স্রোতে গা ভাসাননি। সেই কারণে বলা হচ্ছে যে সমকালীন কবিরা যেভাবে পরিবর্তিত পাশ্চাত্য কাব্যাদর্শে প্রভাবিত হয়েছিলেন এবং সে সব কিছু তার জানার এবং সীমার মধ্যে থাকলেও তিনি কিন্তু তার দ্বারা প্রভাবিত হননি, বরং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আত্মপ্রত্যয়ে সনাতনী যে কাব্যবস্তুকে আশ্রয় করে নিজস্ব কাব্য প্রত্যয়ে তিনি কবিতা রচনা করেছিলেন। অর্থাৎ নিজস্বতা কবির মধ্যে যেটা ছিল সেটার উপরেই তিনি আস্থা রেখেছিলেন। উৎকট যে দার্শনিকতা ও দুরূহ যে মানসিকতা স্পর্শ তা কবি মানসিকতাকে গ্রাস করতে পারেনি, এবং এটি কবি অজিত দত্তের কবি মানসিকতার একটা বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে। অর্থাৎ কবির যে আত্মপ্রত্যয় সেই জায়গাতেই তার বাণিজ্য তরীকে তিনি কিন্তু বেঁধে রেখেছিলেন। তার মধ্যে যে সমস্ত বাণিজ্য তরী বলতে এখানে যে তরী বা নৌকা নিয়ে বাণিজ্য করতে বের হয়, কবির মধ্যে যে সমস্ত শিল্প সাহিত্য সংস্কৃতি ছিল সেই জিনিসগুলো কিন্তু তিনি একভাবে সেই বাণিজ্য তরীতে তিনি বেঁধে রেখেছিলেন। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল। তিনি যতই দাঁড় টেনেছেন আর যতই তিনি মাছ তুলে পাল বেঁধেছেন, এই নোঙরের কাছে বাঁধা তবুয়ে নৌকা চিরকাল। অর্থাৎ নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সব রকম ব্যবস্থা তিনি করেছিলেন। বিরামহীন দাঁড় টেনে চলেছেন, নৌকার গতি বাড়ানোর জন্য মাছ তুলে পালও বেঁধেছেন। পাল বলতে সাধারণত একটা বস্ত্র বিশেষ বলা হয়, মোটা চাদর বা শামিয়ানা টাইপের, এবং মাস্তুল হচ্ছে যেখানে সেই পালটাকে বাঁধা হয়, খাটানোর একটা বিশেষ একটা দণ্ড বিশেষ, লাঠি বিশেষ, যেটা নৌকার মাঝখানে বা জাহাজের মাঝখানে উঁচু করে তোলা থাকে এবং যার গায়ে ওই বস্ত্রখণ্ড বা পালটা টানানো হয়। তাই বলছেন এখানে যে বিরামহীন দাঁড় টেনে চলেছেন, নৌকার গতি বাড়ানোর জন্য মাছ তুলে পালও বেঁধেছেন, তবু তার নৌকা কিন্তু
এগোচ্ছে না। কারণ কি? কারণ হলো নোঙরে নৌকার কাছিটা বাঁধা আছে। কাছি মানে মোটা দড়ি বিশেষ। কিন্তু এর অন্তরালে রয়েছে কবির বক্তব্যের একটি অন্তর্নিহিত ভাব, এবং তা চিরকাল শব্দটির মধ্যেই নিহিত। সমকালীন অন্যান্য যে সমস্ত কবিরা ছিলেন সেই সময়, তিনি নিজেও হয়তো অনেক চেষ্টা করেছেন তাদের সমগোত্রী হওয়ার। কারণ পাশ্চাত্যের বিশ্ব সাহিত্যে পালাবদলের যে ইতিহাস, আর্থসামাজিক পরিবর্তনের যে ধারা, পরিবর্তিত যে মূল্যবোধ, কোনোটাই তার অজানা ছিল না। কিন্তু তার দৃঢ় একটা কাব্য প্রত্যয়, তা নিজস্ব বিশ্বাসে অর্থাৎ নোঙরে বাঁধা রয়েছে চিরকালের জন্য। তাই তার কাব্য ভাবনা ও অন্য পথে কিন্তু এগিয়ে যায়নি। তিনি নিজের পথেই সেই কাব্য ভাবনাকে তিনি নির্দিষ্ট করে রেখেছিলেন। এরপরে বলছেন, নোঙরের কাছি বাঁধা তবুয়ে নৌকা চিরকাল, নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে উঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবারে দাঁড়ের নিক্ষেপে। নিস্তব্ধ যে মুহূর্তগুলো সাগর গর্জনে উঠে কেঁপে। সাগর গর্জনে কেঁপে ওঠে বলতে, সাগরের যে গর্জন, সমুদ্রের যে গর্জন, সেই গর্জনে যে নিস্তব্ধ যে মুহূর্তগুলো রয়েছে, সেই মুহূর্তগুলো কিন্তু কেঁপে কেঁপে উঠছে। অর্থাৎ কবি যে তরিণী একাকী সমুদ্রের পারাপার করতে চেয়েছেন, কিন্তু তার নৌকা তো নোঙরে বাঁধা রয়েছে। সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের গর্জনে একাকিত্বের নিস্তব্ধ মুহূর্তগুলিকে আতঙ্কিত করে তোলে, এবং সেই আতঙ্ক শরীর ও মন কম্পিত করে তোলে। সেই জন্যে সেই নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে উঠছে, এবং স্রোতের যে বিদ্রুপ বলতে এখানে ব্যঙ্গ বা ঠাট্টা বলা যায়। স্রোতটা যেন এখানে বিদ্রুপ বা ব্যঙ্গাত্মক, এবং সেই বিদ্রুপ বা ব্যঙ্গাত্মক যে প্রতিধ্বনি, সেটা শুনে প্রতিবার দাঁড়ের নিক্ষেপে তিনি সেটা অনুভব করার চেষ্টা করছেন। নৌকায় যে দাঁড় থাকে, দাঁড় যে নিক্ষেপ করা হয় জলে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই প্রতিবার সেই দাঁড়ের নিক্ষেপে একটা বিদ্রুপাত্মক ধ্বনি তিনি যেন অনুভব করছেন। যতই তারার দিকে চেয়ে কবি করি দিকের নিশানা, ততই বিরামহীন এ দাঁড় টানা। যতই তিনি তারার দিকে তাকিয়ে তাকিয়ে নিশানা করছেন, সমুদ্রে যারা যায় বা নদীতে যারা মাছ ধরতে যায়, বিশেষ করে দূর সমুদ্রে যারা যায়, তারা কি করে, আকাশের একটা তারাকে তারা নির্দিষ্ট করে রাখে, এবং সেই নির্দিষ্ট তারার দিকে তাকিয়েই তারা দিক নির্ণয় করে থাকে। সেই জন্য বলা হচ্ছে এখানে যে সমুদ্রগামী জলযান, সেই নাবিকেরা আকাশের তারা দেখে কিন্তু দিক নির্ণয় করে থাকে, তবে তাদের জলযান চলমান, সবসময় চলতে থাকে। কবিও সেই তারা দেখে দিক নির্ণয় করতে চেয়েছেন, কিন্তু তার বিরামহীন দাঁড় টানা ব্যর্থ হয়েছে। কেননা তার নৌকা তো নোঙরে বাঁধা অচলমান যান। যেহেতু তার নৌকাটা সবসময় বাঁধা আছে, নোঙরে বাঁধা আছে, সেই জন্য সেটা কিন্তু কখনোই এগিয়ে যাচ্ছে না, এক জায়গায় স্থির হয়ে রয়েছে। অর্থাৎ কবির যে আত্মপ্রত্যয়, তার যে আত্মবিশ্বাস, প্রত্যয় মানে এখানে বিশ্বাস, সে আত্মপ্রত্যয় বা বিশ্বাসেরই কিন্তু অনড়। তিনি কখনোই এগিয়ে যেতে পারছেন না। নিজের বিশ্বাসে, আস্থার উপরে ভর করে তিনি কিন্তু এক জায়গায় স্থির হয়ে রয়েছে। তাই সে যতই তারার দিকে তিনি তাকিয়ে তাকিয়ে দিকের নিশানা করুন না কেন, এবং ততই বিরামহীন এই দাঁড় টানা, যতই তিনি বিরামহীনভাবে এক নাগাড়ে তিনি দাঁড় টেনে চলেছেন, কিন্তু দাঁড় টেনে চললেও সে নৌকা কিন্তু স্থির হয়ে রয়েছে, কারণ সেই নৌকার যে নোঙর, সেটা কিন্তু এক জায়গায় বাধা আছে। নোঙরকে ছাড়িয়ে তিনি এগিয়ে যেতে পারছেন না। অর্থাৎ পাশ্চাত্য সংস্কৃতির টানে বা প্রবাহে তিনি কিন্তু নিজেকে ভাসিয়ে দিতে পারেননি। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। এরপরে কি শেষে বলছেন যে তরি ভরা পণ্য নিয়ে, পণ্য মানে কি, বিভিন্ন দ্রব্য সামগ্রী, যেগুলো সেই নদীতে তিনি ভাসিয়ে নিয়ে চলেছেন, তার পণ্যকে নৌকায় ভর্তি করে নিয়েছেন তিনি, তার সৃষ্টি সম্ভার বলা যেতে পারে। সেই পণ্য নিয়ে তিনি সপ্ত সিন্ধু পারে পাড়ি দিচ্ছেন। সপ্ত সিন্ধু বলতে 7টা সমুদ্র, পাশ্চাত্য দেশ, এখানে বিশেষ করে 7 সমুদ্র 13 নদীর পার আমরা অনেক সময় বলে থাকি পাশ্চাত্য দেশকে। কিন্তু এখানে পুরাণ কাহিনীতে আবার সপ্ত সিন্ধুর আলাদা আলাদা নাম আছে। যেমন লবণ,
ক্ষীর, ইক্ষু, সুরা, ঘৃত, দধি আর সাধুদক। এই পুরাণ কথিত বা পুরাণ বর্ণিত 7টা সমুদ্র সপ্ত সিন্ধু বলা হয়, কিন্তু এখানে সপ্ত সিন্ধু বলতে পাশ্চাত্য দেশকে বোঝানো হয়েছে, অর্থাৎ অন্য যে দেশ, বিশেষ করে ইউরোপিয়ান যে দেশগুলো, সেখানে সেই তরি ভরা পণ্য নিয়ে তিনি পাড়ি দিতে চান, কিন্তু নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। কিন্তু তার সেই নৌকার যে নোঙর সেটা কিন্তু তটের কিনারে পড়ে আছে, তিনি স্থির হয়ে গেছেন, সেখান থেকে তিনি যেন ছাড়া পাচ্ছেন না, তিনি এগিয়ে যেতে পারছেন না। এই যে কবির যে মানসিকতা, তার যে ভাব, শব্দচয়ন, ব্যঞ্জনা ইত্যাদি কবিতায় কিন্তু ফুটে উঠেছে। কবিতাটি রূপক এবং ব্যঞ্জনায় সমৃদ্ধ করা যেতে পারে, এবং তার সমকালীন কবিরা অনেকেই বিশ্ব সাহিত্যের পালাবদলে পাশ্চাত্য কবিদের ভাবাদর্শে অনুরাগী হয়ে উঠেছিলেন। তারা পাশ্চাত্য কবি ও কাব্যাদর্শের দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। এই বুদ্ধদেব বসু যেমন ছিলেন, বিষ্ণুদে ছিলেন তার মধ্যে অন্যতম। এরা কিন্তু সেই সময় তার সমযুগের কবি হওয়া সত্ত্বেও তারা কিন্তু পাশ্চাত্যের স্রোতে গা ভাসিয়েছিলেন, কিন্তু কবি অজিত দত্ত সেটা কিন্তু পারেননি। এই কারণে বলা হচ্ছে যে অজিত দত্ত ছিলেন তাদের মধ্যে ব্যতিক্রম। প্রেম, সৌন্দর্য, নিসর্গ, রোমান্স এইসব সনাতনী যে কাব্যবস্তুগুলি ছিল তার কবি প্রত্যয়। দূর সিন্ধু পারে অর্থাৎ পাশ্চাত্যের কবি ও কাব্যদর্শের অন্বেষণে তার কোনো আগ্রহ ছিল না বললেই হয়। কেননা নোঙর গিয়েছে পড়ে, অর্থাৎ তার কাব্য প্রত্যয় তো সনাতনী সত্তায় বাধা পড়ে আছে। উদ্ধৃত অংশটিতে কবি যেন তার সনাতনী পন্থায় স্থির বিশ্বাস ও পাশ্চাত্যের পরিবর্তিত কাব্যদর্শের প্রতি অনাগ্রহকে তুলে ধরতে চেয়েছেন। সেই জন্য তিনি বলতে পেরেছেন সারা রাত মিছে দাঁড় টানি। তাই তিনি বললেন সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তিনি সারা রাত ধরে তবু তিনি দাঁড় টেনেছেন, অর্থাৎ সেখান থেকে ছাড়িয়ে তিনি দূরে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি সেই এগিয়ে যেতে পারেননি। দাঁড় টেনে চলেছেন, কিন্তু সেই দাঁড় টানাটা তার ব্যর্থ হয়েছে। অর্থাৎ এটা কিন্তু তার একটা আলাদা একটা বিশ্বাস, যে দৃঢ় বিশ্বাস তার মধ্যে ছিল, যে কাব্য প্রত্যয় তার মধ্যে ছিল, নিজস্ব যে বিশ্বাস বা আস্থা ছিল তার কাব্য প্রীতির উপরে, কাব্য সৌন্দর্যের উপরে, এবং সেই নোঙররূপী যে বিশ্বাস বা আত্মপ্রত্যয়, সেই নোঙরকে তিনি কিন্তু ছাড়াতে পারেননি। নোঙর এক জায়গায় স্থির হয়ে বাধা পড়েছিল, এবং এটাই হচ্ছে তার কাব্য ভাবনা, এবং সেই কাব্য ভাবনা কিন্তু একই জায়গায় তিনি স্থিরভাবে আবদ্ধ রেখেছেন বা নিবন্ধ রেখেছেন। এটাই হচ্ছে কবি অজিত দত্তের বৈশিষ্ট্য। কারণ এখান থেকে কবি কিন্তু বেরোননি, তিনি চিরকাল একই জায়গায় স্থির বিশ্বাসে অচঞ্চল হয়ে তিনি ছিলেন। ঠিক আছে, এই পর্যন্তই তাহলে থাকলো আজকে।